আসসালামু আলাইকুম, শুভ সকাল। টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর প্রথম অফিশিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, দেখি এবার শুরুতে আমি জনে জনে সবাইকে জিজ্ঞেস করবো, আপনারা নিজেরা বলবেন যে টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে আমরা কি বুঝি। আপনি শুরু করুন। আপনি কি বুঝেন টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে কি বুঝেন? 6 ডিজিট স্যালারি নাকি? অ্যাপারেল মার্চেন্ডাইজিং একদম জব সেক্টর বলতে গেলে তো অনেকের কাছে মনে হয় যে মার্চেন্ডাইজিং একটা চমকপ্রদ জায়গা। আচ্ছা, প্রচুর ধরনের প্রেশার। এক বাক্যে বলতে বলতে গেলে তো সবার কাছে আসলে দেখতে জিনিসটা চমৎকার, কিন্তু আসলে প্রচুর প্রেশারের একটা জায়গা। আচ্ছা, টেক্সটাইল অ্যাপারেল মার্চেন্ডাইজিং কি দেখতে চমৎকার কিন্তু প্রচুর প্রেশারের জায়গা। আচ্ছা, হ্যাঁ, এবার এক বাক্যে টেক্সটাইল অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে কি বুঝেন? কলা বেচা। কলা বেচা। কলা বেচা। আচ্ছা, কলা বেচা, ঠিক আছে। হ্যাঁ, তামিম, what do you mean by textile and apparel merchandising? Bring more order from buyer. Bring more order from buyer. আচ্ছা, ঠিক আছে। তামিমের আনসার হচ্ছে bring more order। আচ্ছা, আমরা লিখে রাখি, সব ইন্ডাস্ট্রি আনসার পাচ্ছি। তারপরে আমি টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে কি বুঝেন? ফ্যাক্টরির লাভ লসের একটা তারতম্যের একটা জায়গা। ফ্যাক্টরির কি প্রফিট। আপনি যা বলবেন আমি হুবহু তাই লিখব, ঠিক আছে? যদিও বাক্যটা অসম্পূর্ণ টাইপের। আচ্ছা, টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বায়ার কন্ট্রোল। বায়ার কন্ট্রোল করা। বায়ার কি হচ্ছে ওই মানে রাখালরা যেভাবে পশু আর অর্ডার বলা হ্যান্ডেল করা হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে কি বুঝেন? এক বাক্যে বলবেন আপনি। স্বর্ণা, টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং আপনাদের এই সাবজেক্টটা, তো এখানে টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং বলতে আপনি কি বুঝেন? এক বাক্যে বলবেন। আচ্ছা, আমি তাহলে একটু পরে আসতেছি আপনার কাছে। হ্যাঁ, মানে এক বাক্যে বলে যেটা কিরায় বিক্রয় করা, ক্রয় বিক্রয় করা। ইন্ডাস্ট্রি পয়েন্ট। হ্যাঁ, অ্যাপারেলের মাধ্যমে পুরো টেক্সটাইলটা কন্ট্রোল করে। অ্যাপারেল থেকে যদি অর্ডার পায় তাহলে পিছনের দিকে ব্যাক সাইডে ধরেন স্পিনিং, নিটিং সবগুলোতে কাজ পায়, অ্যাপারেলে অর্ডার আসবে। এটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফ্লোরের জন্য খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হতো, মানে এখন যে ক্লাসটা আর কি ওই ক্লাসের জন্য আরো ইন্টারেস্টিং পয়েন্ট হতো। মার্চেন্ডাইজিং নিয়ে স্পেশালি কি বলবেন? এখানে আপনি অ্যাপারেল বলছেন। আপনাদের তো ক্লাস চলতেছে, নারিকুল স্যারের ক্লাস। আচ্ছা, আপনি কি বলছিলেন? অ্যাপারেলের উপর বাকি ডিপার্টমেন্টগুলো নির্ভরশীল এরকম কিছু। আমি আনসার দিচ্ছি সবার, এখানে কোনো ভুল আনসার নাই এখন পর্যন্ত, সবার আনসারই ঠিক।
আচ্ছা স্বর্ণা, কোনো কিছু মাথায় আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার প্রত্যেকের আনসারই আমি এবার ব্যাখ্যা দিব যে আপনাদের আনসার কিভাবে সঠিক, বা আপনারা ব্যাখ্যা দিলে হয়তো আরেকটু বড় হয়ে যাবে, তারপরে আমি আবার আরেকটা আনসার দিব। আচ্ছা, তাহলে বিউটি উইথ প্রেশার। বিউটি বলতে কি, টেক্সটাইল যারা হচ্ছে মার্চেন্ডাইজার, সচরাচর তাদের কিউবিকল, তাদের অফিসগুলো আপনারা দেখছেন, তাই না? মানে আমি নিজেও হচ্ছে আইতে ছিলাম, আমি ইন্টার্ন মার্চেন্ডাইজার হিসেবেও সার্ভিস মানে সার্ভ করছি, আবার আই হিসেবেও সার্ভ করছি, আই এক্সিকিউটিভ হিসেবেও। আইতে কোথায় ছিল? আইতে ছিলাম চট্টগ্রামে, চিটাগং ইপিজেডে, জ্যাজ এমবি প্রাইভেট বাংলাদেশ লিমিটেড। কতদিন ছিল? আইতে কোথায়? 6 মাস ছিলাম, বেশি দিন ছিলাম না। তো আমি ওই অ্যাপারেল মার্চেন্ডাইজিং যখন ছিলাম ওই জায়গাটা খুব মিস করতাম। মানে ফ্র্যাঙ্কলি শেয়ার করতেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমার খুব শখ ছিল যে জাস্ট মানে দুইটা জিনিস আমি যাতে নিজের দুইটা জিনিস রাখতে পারি, একটা হচ্ছে আমার জায়নামাজ থাকবে একটা, আর একটা হচ্ছে আমার একটা খাবারের প্লেট থাকবে। মানে মার্চেন্ডাইজারদের নিজেদের কিউবিকল আছে, নিজেদের ডেস্ক আছে, তারা নিজেদের জিনিসপত্র নিজেরা মানে অফিসে ইউজ করে, তারা ওই তাদের কিউবিকলে গিয়ে কাজ করে। আর আইদের মূল কাজ কি, স্পেশালি আইও দুই প্রকার, ফ্লোর আই আর হচ্ছে অফিস আই বা কস্টিং আই। কস্টিং আইদের কাজ হচ্ছে অপারেশন বুলেটিন তৈরি করা, এসএমভি সেট করে দেয়া, এসএমভি হচ্ছে কি বলে এসএমভি রিভাইজ করা। এসএমভি নিয়ে আইডিয়া আছে তো, বেসিক আইডিয়া। অ্যাপারেল ফোরে মানে এসএমভি নিয়ে আলোচনা করবো, এটা প্রোডাকশন নিয়ে হবে অ্যাপারেল ফোর, ওখানে কোনো প্রবলেম নেই। এগুলো সেট করা, তারপরে হচ্ছে 3M ম্যান মেশিন ম্যাটেরিয়াল, এগুলো নিয়ে কাজ করা, এগুলোর দায়িত্ব থাকে আইদের, তারা অ্যালোকেট করে দেয়। এবং আই কিন্তু শুধু অ্যাপারেল মানে ইন্ডাস্ট্রিতে না, এখন আস্তে আস্তে ডাইং ইন্ডাস্ট্রিতেও আই নিয়োগ দেওয়া হচ্ছে। আই নিয়োগ দেওয়া হচ্ছে না ইয়েতে, অ্যালায়েন্সে এখনো হয় না। আপনাদের সিনিয়র অফিসিয়ালসরা ওই মানে আপনার সিনিয়র চরমকি সিনিয়র ছিল না, হ্যাঁ ওই ওর সাথে কথা বলে শুনছিলাম যে ওখানে আই নিয়োগ দেওয়া নিয়ে কথাবার্তা চলতেছে, এখনো নিয়োগ দেয়। আচ্ছা, তো এই যে ম্যান মেশিন ম্যাটেরিয়াল, যে অপটিমাইজিং প্রসেসকে অপটিমাইজ করা হবে, প্রসেস থেকে যেই যত রকমের ওয়েস্টেজ থাকবে, অপচয় থাকবে, সেটা রিমুভ করা হবে। অ্যাপারেল 504 দেয়, আর আপনার ওয়েট হ্যাঁ সবই 504 দেয়, ইয়ারও 504। এখানে শুধু ওয়েটের দুইজন আছে, একজন বা দুইজন, আর তাদেরকে নিয়ে কোনো এন্ট্রি রুমে 4 তলায় খালি থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, যদিও একটা জিনিস বলতে গিয়ে অনেক ডিপে অন্য জায়গায় চলে যাই, কতটুকু ছিলাম, আইতে ছিলাম। হ্যাঁ, তো এই জায়গাতে অ্যাপারেল আর আই এর হচ্ছে রোলস, মানে রোলস না, ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক ডিফারেন্ট, আবার প্রেশারও অনেক ডিফারেন্ট। প্রেশারটা কি, বিউটিটা তো ক্লিয়ার হয়েছে, বিউটি বলতে আমরা মার্চেন্ডাইজিং এর বিউটি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আর প্রেশার হচ্ছে এখানে অলরেডি অ্যাক্সেসরিজ এর মার্চেন্ডাইজার আছে আপনাদের ভেতরে, আপনাদের ফ্রেন্ড, তো তার থেকে শুনে নিন যে ওই যখন শিপমেন্ট হয় বা যখন অর্ডার থাকে না, অর্ডার না থাকলে তখন রিচ করে অর্ডার আনতে হয়, আর যখন শিপমেন্টের টাইম হয় তখন ওই কাজটা মাথায় করে বাসায় নিয়ে যেতে হয়। রাতে 3টা বাজে, ওই মানে ঘুম আসে না, শিপমেন্টের লাস্ট 10 দিন আপনারা পড়বেন টেক্সটাইল অ্যাপারেল মার্চেন্ডাইজিং, আপনারা পড়বেন TNA, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান। একটা 90 দিন বা 120 দিন ব্যাপী অর্ডারটা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত একটা প্ল্যান করতে হয়, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান। তো ওইটাতে শেষের 10 দিন যখন হচ্ছে শিপমেন্টের সময় চলে আসে যে আমার প্রোডাকশন শেষ, শিপমেন্ট করতে হবে, FOB হলে আপনারা ওই যে ইনকোটার্মস, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, এগুলো এর ভিতরে পড়বেন, যে ইন্টারন্যাশনাল ট্রেড যে টার্মসগুলো, হ্যাঁ এগুলো আমি এগুলো পরে এক্সপ্লেন করে দিচ্ছি, সমস্যা নেই। তো প্রেশার, ওই আইয়ের কাজ কিন্তু ইন্ডাস্ট্রি থেকে সে মানে ইন্ডাস্ট্রি থেকে বের হয়েছে, তার কাজ শেষ, তার আর মানে ইন্ডাস্ট্রি নিয়ে আর কিছু চিন্তা করতে হবে না, আবার কালকে। আর মার্চেন্ডাইজার কিন্তু 24/7 জব, মাঝে মাঝে অফিসেও রাত 10টা পর্যন্ত থাকা লাগে। আবার অনেকে দেখবেন ঈদের আগে আপনাদের বন্ধুরা অনেকে দেখবেন একটু ফেসবুকে মানে ফ্লেক্সিং করে, পার্ট নাই, যে 26 ঘন্টা অফিসে, এরকম স্টোরি দেখেন নাই? যে আমার ফেসবুকে অনেকে আছে যে ইয়ে দেখেন পার্ট, মানে ওই যে সে কষ্ট করতেছে ওটা দেখায় আর কি। রাতে 3টা বাজে যে রাতে 3টা বাজে
সে কষ্ট করতেছে, ওটা বন্ধুদের দেখায় যে তোমাদের জীবন আর আমার জীবন এক না। যেটা আমার বন্ধু তো গ্রুপে পাঠাইছিল ভোর 5টায়, যে পরের দিন অফিসের সময় শুরু হয়ে গেছে প্রায়, কিন্তু ও যায় না কেন। এইটাই, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে সেলিং বানানাস, কলা বেচা। এবার অন ক্যামেরা আমি কিছুটা বলতেছি, যেমন ধরেন গাউন দেখছেন তো, এই যে কনভোকেশনাল গাউন হলো না, আপনাদের গাউন কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে হয়েছে, ডিজাইন প্ল্যান করা, আর পুরোটার দায়িত্বে আমরা ইনভলভ ছিলাম আর কি। আমরা ওই হচ্ছে থার্ড পার্টিকে ডাকছি, ডেকে আমাদের নিজেদের ডিজাইন দিছি, দিয়ে তারা আমাদেরকে স্যাম্পল প্রডিউস করে দিচ্ছে, আমরা কারেকশন দিছি, আবার স্যাম্পল সে নিয়ে আসছে, অ্যাপ্রুভাল দিছি, এরপর প্রোডাকশন হয়েছে। তো ওখানেও কিছু ল্যাকিংস ছিল। তো ওই জায়গায় আমাদেরকে কিন্তু দুইটা পার্টিকে ডিল করা হয়েছে। দুইটা পার্টি কি, একটা হচ্ছে সরাসরি যারা হচ্ছে আমরা যাদের থেকে কিনতেছি, আমরা যাদের থেকে অর্ডারটা যাদের প্লেস করতেছি, প্রডিউসার যারা বা ম্যানুফ্যাকচারার, ওর সাথে করতেছি, ওই মোডে গিয়ে চেঞ্জ করেন 27 দিতে পারবেন। আর তার সাথে আবার আমরা কাদেরকে কন্ট্রোল করছি, আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট যারা, ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাব্রিক, ধরেন এখানে হচ্ছে সাটিন ফ্যাব্রিকটা খুব মোটা, এর মনে হচ্ছে এই ফ্যাব্রিকটা দিয়ে যদি আমরা গাউন বানায় রাখি, তো গাউনটা স্টুডেন্টদেরকে যদি না দিয়ে যদি বানায় রাখি, ওই গাউনটা 10-15 বছর ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। আবার বাটারফ্লাই ফ্যাব্রিক দিয়ে বানাইলে ওটা একটু কম টিকবে, কিন্তু ওটার আবার অনেক টাকা সেভ হবে। সাটিন ফ্যাব্রিক দিয়ে বানাইলে ওটা 4,500 পড়ে যাচ্ছে এক সেট গাউনের দাম, শুধু এক সেট গাউনের দামই 4,500 পড়ে যাচ্ছে। তো এগুলো আবার ম্যানেজমেন্টকে আমরা গিয়ে বুঝাইছি। তো তাইলে আমরা এই অর্থে আমরা কি করতেছি, আমরা হচ্ছে বানানা সেল করতেছি। বানানা সম্পর্কে ভালো কিছু জানি বা না জানি, আমার হাতে বানানা আসছে, যার থেকে আমি বানানা কিনতেছি তাকে আমি বুঝাচ্ছি যে এই বানানার প্রবলেম এই, আমি এর চেয়ে বেশি টাকা দিয়ে দিব না। আর যাকে আমি সেল করতেছি যে দেখেন এই বানানাটা অনেক ভালো বানানা, এইবার এর চেয়ে ভালো বানানা এই দামে মার্কেটে আর পাবেন না। এটাই হচ্ছে সেলিং বানানা, কলা বেচা। আচ্ছা, ব্রিঙ্গিং মোর অর্ডার্স এটা কিন্তু ওই যে ওখানে বললাম যে মার্চেন্ডাইজারদের প্রেশার যখন ব্যাখ্যা করলাম, যে যখন অর্ডার থাকে না তখন স্বাভাবিক, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, মানে প্রাইভেট ইনস্টিটিউশন, বেসরকারি প্রতিষ্ঠান, ওখানে তো বস আপনাদেরকে বেতন দিচ্ছে, তার নিজের বিজনেস থাকতে হবে, না হয়তো কোম্পানি মানে বন্ধ করে ফেলতে হবে। তো ওই জন্য যখন অর্ডার না থাকে তখন মার্চেন্ডাইজারদেরকে নিজেদের থেকে লিড কালেকশন করতে হয়। লিড, আপনার কি এই ব্যাপারে আইডিয়া আছে? লিড কালেকশন করা, লিড মানে হ্যাঁ, ওই যে এটা যারা হচ্ছে কি বলে এই যে ফ্রিল্যান্সিং নাকি কম বেশি। আচ্ছা, তো বিভিন্ন বিজনেস ওনার যারা, আপনার পটেনশিয়াল বায়ার যারা, তাদের ইনফরমেশন কালেক্ট করতে হয়, এটাকে বলে হচ্ছে লিড জেনারেট করা। কালেক্ট করে তারপর তাদেরকে রিচ আউট করতে হবে, যে আপনার একটা মার্কেটিং কমপ্লিট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, স্ট্র্যাটেজি সোর্সিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে তাদের কাছে যাইতে হবে। তো এটাই হচ্ছে ব্রিঙ্গিং মোর অর্ডার্স। আচ্ছা, এ প্লেস ফর ফ্যাক্টরি প্রফিটস, স্বাভাবিক। আমি যদি মানে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টই যদি না থাকে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট হচ্ছে এই যে এই ফ্যাক্টরি প্রফিটটা কীভাবে আসে, এই দুইটাই মোটামুটি রিলেটেড। যে আমি বায়ারকে হ্যান্ডেল করার জন্য একটা ডিপার্টমেন্ট ডেডিকেটেড করে রাখছি, যারা হচ্ছে বায়ারকে সবসময় মানে প্রায়োরিটাইজ ফিল করাবে যে আপনি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার প্রত্যেকটা সমস্যা বা আপনার প্রত্যেকটা চাহিদা আমরা পূরণ করবো আমাদের সাধ্যমতো। এটার মাধ্যমেই তারা অর্ডারটা আনতেছে, তারা মানে তারপরে এই অর্ডারটা আনার মাধ্যমে তারা হচ্ছে প্রফিটও করতেছে, এই দুটোর সাথে রিলেটেড। আর এখানে স্যার আরেকটু ডিসটার্ব করব, তোমাদের কি এখন ওয়েব প্রসেস 4? হ্যাঁ, এই যে আপনি কোন সাবজেক্ট? আমি অ্যাপারেল 4 নিয়েছি। অ্যাপারেল 4 এখন স্যার কোন রুম খালি হবে? 4টা লেখা আছে, 401 402 খালি থেকে, সরি 405 406। স্যার রুম খোলা তো, চারটা রুম খোলা রাখি কোনটা ঝামেলা হবে। এখন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, 12টা থেকে 1টা পর্যন্ত এগুলো ফাঁকা হবে। হ্যাঁ, 12টা থেকে আপনাদের তো অনেকে মনে হয় ইয়ার্ডও নিচ্ছে, অনেকে ফ্যাব্রিকও নিচ্ছে, এরকম আছে না? 12-13 মিলে আছে, থাকার তো কথা, অনেকে জব করে তো স্পিনিংয়ে জব করে, মানে তাদের জন্য ক্লাসরুম ব্যবস্থা করতে হবে আর কি। যাই হোক, এখন এক্সাম চলতেছে তো এই জন্য এইগুলো ব্লক হয়ে গেছে, এটাই প্রবলেম। আচ্ছা, বাই অ্যান্ড সেল তো এইসবের ভিতরে চলেই আসতেছে, যে কেনার বেচা, ইয়েরা
যারা কনজিউমার তারা অর্ডার দিচ্ছে, আর কনজিউমাররা অর্ডার দিয়ে তারপর যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি ফ্যাক্টরি তারা বেচতেছে প্রডিউস করে। আচ্ছা, আর অ্যাপারেল, হ্যাঁ, আর অ্যাপারেলের ব্যাপারটা কি এখানে তানভীর যেটা বলছে যে দিন শেষে যত কটনই আমি চাষ করি, যত কটন দিয়ে আমি যত তুলাই মানে যত সুতাই বানাই, সেটা দিয়ে যত কাপড়ই বানাই, কাপড় যত রং করি, প্রিন্ট করি, ডিজাইন করি, এমব্রয়ডারি করি, ওটা পোশাক মানে আমার পোশাক বানাই সেল করতে হবে, বা আমি সেল করতেছি ওই যে কাপড়টাই সেল করতেছি আরেকজনকে, বা হচ্ছে ওই যে সুতাটা সেল করতেছি আরেকজনকে, সে কিন্তু ওটা দিয়ে দিন শেষে পোশাকই বানাচ্ছে, কোনো না কোনো রকমের টেক্সটাইল বানাচ্ছে, হোম টেক্সটাইল হতে পারে, বা হচ্ছে কোনো হোম টেক্সটাইল ছাড়া মেডিকেল টেক্সটাইল হতে পারে, প্রোটেক্টিভ টেক্সটাইল হতে পারে, এমনকি জাস্ট নর্মাল ডেকোরেটিভ, তারপর হচ্ছে জাস্ট কি বলে ক্লদিংই বানাচ্ছে। দিন শেষে সব কিছুই অ্যাপারেলে আসতেছে। অ্যাপারেলের পরও এবার এখানে যে জিনিসটা মিস হয়েছে, অ্যাপারেলেরও দরকার হয় হচ্ছে কনজিউমার। আমি অ্যাপারেল বানায়ও লাভ নাই, আমার যদি ক্রেতা না থাকে, আমার যদি ভোক্তা না থাকে, একজন ভোগ করবে ওই কাপড়টা, কনজিউমার না থাকলে আমার ওই অ্যাপারেলটাও কিন্তু ওই জায়গায় খারাপ। তো এই কনজিউমারদেরকেই আনে, কনজিউমারদেরকেই হচ্ছে মানে ব্রিং করে, তাদেরকে আনে, তাদের সাথে ডিল করে, হ্যান্ডেল করে, তাদের সাথে বাই অ্যান্ড সেল করে, এটাই হচ্ছে মার্চেন্ডাইজিং। তো মূলত আমি একটা জিনিস একটা ওয়ার্ড খুঁজতেছিলাম, অবশ্যই একটা স্ল্যাং টার্ম ছিল, এটা একটা হ্যাঁ এটা হচ্ছে স্ল্যাং টার্ম, ব্রোকার বা ব্রোকারি, আর এটা ভদ্র টার্ম হচ্ছে মিডিয়েটর, যে হচ্ছে সমঝোতা করে দেয়, মধ্যস্থতা করে দেয়, মিডিয়েটর। আমি তো স্যার বলো আমি একবার এক্সারসাইজ মার্চেন্ডিং করি না, প্রায় হচ্ছে শুধু ইয়া কি বলে ট্রেডিং, পুরানো ট্রেডিং। এখন অবশ্য মানে যখন আসলাম তার চেয়ে বেশি এখন মার্চেন্ডিং হচ্ছে। যখন শুরু করছিলাম তখন প্রায় পুরানো ট্রেডিং এ ছিল। এখন আস্তে আস্তে আমরা আরো একটু এর মধ্যে আসছি, ডেভেলপমেন্ট গুলো আমরা করি, এমবেলিশমেন্ট আরেকটু ভালো করে ইয়া করি, এখন আরো মানে জটিলের দিকে আসছে। না মানে একটা ব্যবসার, আপনার যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেটারও ব্যবসার অনেকগুলো ধাপ থাকে। শুরুতে তো আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আপনি যেটা বলতেছেন যে এখন এমবেলিশমেন্টগুলো আর একটু মডিফাই করার চেষ্টা করেন, আর একটু ডেভেলপ করার চেষ্টা করেন, শুরুতে তো আপনি ওদিকে যেতে পারবেন না। আপনাকে শুরুতে বেসিক কিছু আইটেম নিয়ে, বেসিক আইটেমের বেসিক কাস্টমার বের করতে হবে, তাদেরকে কিছু সেল করতে হবে। গাড়ির চাকা যখন আপনি ঘুরাবেন, গাড়ি যখন চলা শুরু করবে, তারপর না আপনি গাড়িতে স্পিড দিবেন, স্পিড দেওয়ার পর হচ্ছে তারপর গাড়ি আপনি কোন দিকে কি কত জোরে চালাবেন, কোন দিকে শর্টকাট নেবেন, কি নেবেন, ওটা পরের বিষয়। ওকে, তো তাইলে মার্চেন্ডাইজিং ইজ দ্য কি বলবো, মার্চেন্ডাইজার্স, আগে বলি মার্চেন্ডাইজার কারা, মার্চেন্ডাইজার্স আর দ্য মিডিয়েটর মধ্যস্থতাকারী বিটুইন কনজিউমার বা হচ্ছে বায়ার অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ অ্যান্ড ম্যানুফ্যাকচারার। এটার মানে আপনাদের জাস্ট মাথায় ঢুকে যাওয়ার জন্য, মানে সংজ্ঞা মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে ওইভাবে দেখবেন মুখস্থ করা জিনিস 30% মাথায় থাকে, 70% ভুলে যায়, কিন্তু বুঝে মুখস্থ করলে ওইটা মাথায় থাকে। যে আমি মার্চেন্ডাইজার বলতে কি বুঝাচ্ছি, মার্চেন্ডাইজার হচ্ছে মার্চেন্ডাইজার মিডিয়েট করে বায়ারের সাথে ইন্ডাস্ট্রি বা সেলার। মার্চেন্ডাইজারেরও প্রকারভেদ আছে, এই যে এ প্লেস ফর হ্যান্ডলিং কোন জায়গায় জানো, বাই অ্যান্ড সেল। এটা বাই অ্যান্ড সেলের পয়েন্টটা কে বলছিল? হ্যাঁ, বাদল বলছিল। বাই অ্যান্ড সেল নিয়ে আমি মার্চেন্ডাইজিং এর প্রকারভেদে গিয়ে এটা নিয়ে একটু ডিসকাস করব। তো ওইটাই যে মার্চেন্ডাইজার হচ্ছে মিডিয়েটর, আর মার্চেন্ডাইজিংটা কি? মার্চেন্ডাইজিংটা হচ্ছে যে মধ্যস্থতা করা, মিডিয়েট করা, এই অ্যাকশনটাই হচ্ছে মার্চেন্ডাইজিং। যে মার্চেন্ডাইজিং ইজ দ্য প্রসেস অফ মিডিয়েটিং বিটুইন বায়ার অ্যান্ড সেলার। আমি কিন্তু ওই লেখা সংজ্ঞা বলতেছি না, আমি নিজে আমার মাথায় যেটা আছে এটাই বলতেছি। পরে আবার আপনাদেরকে স্লাইড দিয়ে অফিসিয়ালি পড়ানো শুরু করবো। আজকে তো এটা জাস্ট ক্লাস, আপনাদের হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং এটা হচ্ছে কোর্স আউটলাইন ক্লাস। এবার তাহলে কোর্স আউটলাইনে আসি। যদিও ইন্ট্রো নিয়ে অনেক কিছু বলে ফেললাম, যদিও এটা মার্চেন্ডাইজিং না। প্রথম ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল এন্ড অ্যাপারেল বিজনেস। এটাই মূলত কি কি থাকবে, এটাতে হচ্ছে যে আপনাদের লোকাল যে দেশের ভিতরে বিজনেসটা কেমন চলতেছে,
এবং গ্লোবাল বৈশ্বিক স্টেজে বিজনেসটা কেমন চলতেছে এটার একটা জাস্ট সামারি। আর আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশে অ্যাপারেল ইন্ডাস্ট্রি কয়টা, কেমন কি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি কয়টা কি আছে, এগুলো থাকবে হচ্ছে এই চ্যাপ্টারের ভেতরে। তারপর এটা শেষ। তারপর টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে আমরা প্রথমে টেক্সটাইল টার্মটা আবার ভাঙবো। আপনারা ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলে যা পড়ছেন ওই পড়ালেখাগুলো আবার এখানে কাজে আসবে, যে টেক্সটাইল কি, অ্যাপারেল কি, মার্চেন্ডাইজিং কি, টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং কি। যেমন কথার কথা এখানে আপনারা কি ফ্যাব্রিক বা হচ্ছে ওই অ্যাক্সেসরিজ সোর্স করেন, তাই না? মোটামুটি আপনার পরিচিত এরকম কেউ আছে যারা ফ্যাব্রিক সোর্সিং এর দায়িত্বে আছে, ফ্যাব্রিক সোর্স করে এবং ফ্যাব্রিক সেল করে? ফ্যাব্রিক সোর্স করে অ্যাপারেলের জন্য আর কি, জ্যাকেট ফ্যাক্টরিতে। আর সেটা ছাড়া ইয়ার্ন সোর্স করে ফ্যাব্রিক বানায় না? এই যে বিভিন্ন ধরেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এরকম কি পাইছেন? হ্যাঁ, ইয়ার্ন সোর্স করে ফ্যাব্রিক বানায়। ইয়ার্ন সোর্স করে যদি কেউ ফ্যাব্রিক বানায়, সে কি অ্যাপারেল মার্চেন্ডাইজিং করতেছে নাকি টেক্সটাইল মার্চেন্ডাইজিং করতেছে? টেক্সটাইল। এই জিনিসটা কি বুঝতে পারছেন? মানে বোঝার মতো খুব বিস্তারিত কোনো জিনিস না, কিন্তু মানে এর ভিতরেও কিন্তু নতুন জবের সোর্স আছে, চাকরির উৎস আছে। যে যারা ধরেন ইয়ার্ন নেবেন বা যারা ফ্যাব্রিক নেবেন, যারা ওয়েব প্রসেসিং নেবেন, তাদের যদি মানে আপনারা আপনাদের নিজেদের সাবজেক্টে মানে স্পেশালিস্ট হন। যেমন আমি আরেকটা কথা মাঝখানে বলতে ভুলে গেছি, এটা আমি ফেরত আসবো। এই সাবজেক্টটা সবাই কেন করতেছেন? এটা হচ্ছে এখানে যদি ফ্যাব্রিক, ইয়ার্ন, ওয়েব প্রসেসিং এর আরো কিছু স্টুডেন্ট থাকতো ব্যাপারটা জমতো। অ্যাপারেলেররা তো আপনারা খুশি মনে পড়তেছেন জিনিসটা। এইটা কিন্তু আগে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর শুধু স্পেশাল সাবজেক্ট ছিল, অ্যাডভান্সড সাবজেক্ট। এটা কিন্তু যারা হচ্ছে ইয়ার্ন পড়বে, ফ্যাব্রিক পড়বে, ওয়েব প্রসেস পড়বে তাদের জন্য ছিল না। এই যে মার্চেন্ডাইজিং সাবজেক্টটা, মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট এই নামে থাকে, টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, বিভিন্ন নামে এই সাবজেক্টটা বিভিন্ন সিলেবাসে আছে। তো এটা কি বলতে পারবেন তামিম, এটা কেন করতেছেন? আপনার মাথায় প্রশ্ন আসতেছে না যেটা আমি কেন করতেছি? এটা তো আমার কোর কিছু রিলেটেড না। টু নো দ্য এন্টায়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি হাউ ওয়ার্কস। এটা একটা ভালো আনসার, কিন্তু এটা একটু জেনারিক আনসার হয়ে গেছে। আমি একটু প্র্যাকটিক্যাল আনসার চাচ্ছি। আপনার লাভ কি? পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতেছেন। আর তুই ওয়েটা থেকে অ্যাপারেল ক্লাসে কেন এটা বলতেছে? ওয়েটা থেকে হ্যাঁ মানে ঠিক আছে, সে বুঝছে। আর কিছু আছে কিনা? আর কিছু বলতে প্র্যাকটিক্যাল কোনো দিক আছে? টেকনিক্যাল দিক বলতে আমার ডাইং এ এটা অনেকটা ইফেক্ট ফেলে, যে আমার এই ফেব্রিকটা দিয়ে কোন অ্যাপারেল তৈরি হচ্ছে, এই কোন অ্যাপারেল তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে তো কোন অ্যাপারেল তৈরি হচ্ছে আমরা পড়বো না। আমরা অ্যাপারেল কেমনে বেচবো বা যাদেরকে বেচতেছি তাদের সাথে কিভাবে আমরা ডিল করব, বা বেচার ভিতরে আর কোনো প্রসেস আছে কিনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সোর্সিং, কনজাম্পশন কস্টিং, আমরা এগুলো করতেছি। সেইটা বিবেচনা করেই আমার ডাইং এর শেডের ভেরিয়েশনে একটা আসতেছে, যে এই শেডটা কততে হলে আমি এই শেডটা কি বায়ারকে করতে পারবো, কনভিন্স করতে পারবো, এই বিষয়টা আছে। কিন্তু আমরা বায়ার কনভিন্স করার সাথে ডাইং শেড কতটুকু হওয়া দরকার এটা তো আলোচনাই করবো, এখানে নাই। এটা এখানে ওইটা জানে তো মার্চেন্ডাইজার রয়েছে, তো তার বাইরে ডিরেক্ট কথা বলা যাচ্ছে না। আর মার্চেন্ডাইজার নিজেও কিন্তু এটা নিয়ে কমেন্ট দেয় না যে শেড কতটুকু ম্যাচ হচ্ছে বা শেড ভ্যারিয়েশন হচ্ছে। এটা কিন্তু ওই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, ওই যে ল্যাব থেকে আসে এই কমেন্টগুলো। মার্চেন্ডাইজারও কমেন্ট দেয়, কিন্তু ইনিশিয়ালি হচ্ছে ল্যাবের নিজের দায়িত্ব থাকে এটা ম্যাচ করা। মার্চেন্ডাইজার ঠিক আছে ভিজুয়ালি বলে যে ম্যাচ করে নাই, বা মার্চেন্ডাইজারও না, মার্চেন্ডাইজারও মাঝে মাঝে পাঠায় দেয়, বায়ার বলে যে না আমি যেটা চাচ্ছি সেটা আমি পাচ্ছি না। এটা স্যার যদি হচ্ছে অনেক বড় তফাৎ হয়, 15-20 তফাৎ হয়, তখন আর কি মার্চেন্ডাইজার বলে। আর না না হয় মার্চেন্ডাইজারের চোখেও ওইটা ধরবে না, ধরবে না, কারণ মার্চেন্ডাইজারও তো মানসাল টেস্ট, তাদের এগুলো বাধ্যতামূলক থাকে না, তাদের কাজ হচ্ছে ব্যবসা করা। এই মার্চেন্ডাইজার এই যে পেশাটা, এটা 15 বছর আগেও স্যার একটু পজ দিলাম। আচ্ছা, আমি ওটাই বলতেছিলাম যে তামিম যেটা বলতেছিল এটা কিন্তু মূলত বিজনেসের সাথে রিলেটেড হয় একটা সাবজেক্ট। এখানে কিন্তু শেড নিয়ে বা টেক্সটাইলের কোনো একদম টেক্সটাইলের অরিজিনাল টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো না। টেক্সটাইলের কোনো অরিজিনাল টার্ম নিয়ে আমরা আলোচনাই করবো না।
তো আমি ওটাই বলতেছি যে এটা কিন্তু মানে বিজনেসের সাথে ক্লোজলি রিলেটেড একটা কোর্স। তো এখানে তাহলে আপনারা কেন পড়তেছেন ওয়েট প্রসেসিং ফ্যাব্রিক? স্যার ওয়েটের যারা বিএসসি করবে ওয়েট নিয়ে মেজর সাবজেক্ট যারা তারা এটা জানতে হইতেছে যে কারণ হচ্ছে এরা মিডলে আছে, তো মার্চেন্ডাইজিং এর থেকে ওরা এই সাবজেক্টে কেন করবে, আগে থেকে এটা কিভাবে আসছে ওটা জানার জন্য আর কি স্যার। হ্যাঁ, ওটাও বলেই দিচ্ছে যে জেনারেল নলেজ ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে। আমি এখন যে আনসারটা দিব এটা আপনাদের কাছে খুবই সাদামাটা একটা আনসার মনে হবে, তো মানে এটাই হচ্ছে মেইন আনসার, মেইন কারণ বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কয়টা আছে? বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি কয়টা আছে? স্পিনিং ধরেন, মানে সব যোগ করে বলেন, স্পিনিং, উইভিং, নিটিং, টেক্সটাইল গার্মেন্টস না, টেক্সটাইল কয়টা আছে? টেক্সটাইল কিন্তু ওই যে পুরো স্পিনিং, উইভিং ফ্যাসিলিটি, নিটিং ফ্যাসিলিটি, ডাইং মানে ওয়াশিং ফ্যাসিলিটি, ওয়েট প্রসেসিং এর বা ডাইং এর ফ্যাসিলিটি সহ 1000-এর বেশি হলো, 1000 হবে না, 1000-এরও কম। আপনারা নিজেরা একটু খোঁজখবর নিয়ে দেখুন। আর অফিসিয়াল আমি বলার চেষ্টা করবো। কিন্তু গার্মেন্টস কিন্তু 5000-এর উপরে আছে, এবং মানে প্রায় সবচেয়ে প্র্যাকটিক্যাল দিক হচ্ছে এই সাবজেক্টটা এখন সবার জন্য সার্বজনীন করে দেওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে যাতে ওয়েট প্রসেসিং গ্র্যাজুয়েট, ইয়ার্ন গ্র্যাজুয়েট, ফ্যাব্রিক গ্র্যাজুয়েটও যাতে মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার করতে পারে, পার্সু করতে পারে, তাদেরও যাতে সমান অপরচুনিটি পায়। এই জন্য 1430 আর গার্মেন্টস ইজিলি 4500 এই তো স্যার যারা অ্যাপারেলে কাজ করে তাদের তো স্যালারি ইয়ান ফেব্রিক্স, তারপর টোটাল যা আছে সব কিছু নিয়ে তাদের কাজ করতে হয়, এমনকি সব বিষয়ে তারা ভালো পারে, কম যাবে। হ্যাঁ, কম জানাটা স্বাভাবিক। আর যারা অ্যাপারেল নিয়ে কাজ করে তাদের ওদের কাজ না করে অনেক কিছু জানে, যে সুতা সম্পর্কে ওইটা তারা দেখতে পায়, এটা দিয়েই তাদের শেষ ফিনিশিং। এইটা তার কাজের জন্যই তাকে তার জানা লাগতে হবে, মানে কারণ সে যখন করবে তাকে একটা মার্চেন্ডাইজার সে হচ্ছে 30 পাউন্ডের সুতা অর্ডার করতেছে, প্রকিউর করতেছে, 30 পাউন্ডের সুতা কিনতে সে একদিন টেস্ট করে দেখলো ওটা 32 পাউন্ড, বা সে একদিন জাস্ট কোম্পানি চেঞ্জ করছে, এতদিন হচ্ছে ওই যে কোর্সের সুইং থ্রেড নিত, এবার সে আনছে হচ্ছে টাইগার অথবা আমেরিকান রিফ্রাট A&D ওইটার সুইং থ্রেড, আনার পর তার কাছে মনে হচ্ছে এটা তার চেয়ে মোটা, পরে দেখলো কি এটা হচ্ছে 26 পাউন্ড, কিন্তু এটা 30 পাউন্ড হচ্ছে, তো স্বাভাবিক সে তখন কি সুতার ফাইনেন্স সম্পর্কে তার আইডিয়া হয়ে গেল না, যে সে দেখে এখন বুঝতে পারতেছে। তো এরকম রিলেটেড কিছু ইনফরমেশন অবশ্যই ওই দিক থেকে সে এক্সপার্ট হয়ে যেতে পারে, কিন্তু এটাও আমাদের মানে মাথায় রাখতে হবে যে একজন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সপার্ট যে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রফেশনাল যে সে কিন্তু অবশ্যই টেক্সটাইল সম্পর্কে বেশিই জানবে, মানে একজন গার্মেন্টস ফ্যাক্টরির প্রফেশনাল যে সে টেক্সটাইল সম্পর্কে অত বেশিও কিন্তু জানবে না। মানে এটা আমি নিজে অ্যাপারেল মেজরের, আমার ব্যাকগ্রাউন্ড অ্যাপারেল, আমার মেজর অ্যাপারেল, কিন্তু আমি এটা বলতেছি যে যারা নিজেরা টেক্সটাইলে করে মেজর করে, ইয়ার্ন, ফ্যাব্রিক, ওয়েট প্রসেস ভালোভাবে করলে তারা কিন্তু আরো বেশি জানে জিনিসপত্র সম্পর্কে, এবং যে গবেষণার যেসব দিক আছে ওগুলো কিন্তু ওইদিকে বেশি, ওয়েট প্রসেসিং এ গবেষণার সুযোগ বেশি, ফ্যাব্রিকে গবেষণার সুযোগ বেশি, ইয়ার্নের সুযোগ বেশি, আর অ্যাপারেলে ব্যবসা বেশি, এবং অ্যাপারেলের সেটআপটা এই জন্য বাংলাদেশে 4500 গার্মেন্টস লিস্ট আসলে 5000-এর উপরে, অনেকগুলো তো না, এক্সপোর্ট ওরিয়েন্টেড না, এরকম তো মিরপুরে অ্যাভেলেবেল আছে, এমনকি এখানে আপনাদের চেয়ারম্যান বাড়িতেও আছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি। তো এটার একটা ভালো দিক, মানে এটার একটা দিক কি সুবিধা কি অ্যাপারেল বা গার্মেন্টসের, এটা কিন্তু তুলনামূলক কম মূলধন দিয়ে শুরু করে ফেলতে পারবেন, ক্যাপিটাল কম লাগে। এই যে আপনাদের নিজেদেরকে চিন্তা করেন, আপনাদের নিজেদের যে অ্যাপারেল ল্যাবটা আছে ওই অ্যাপারেল ল্যাবে কিন্তু মানে ওই সেটআপ দিয়ে আপনারা হচ্ছে যে গেঞ্জির কাপড়ের ব্যবসা, মানে পোশাকের ব্যবসা, লোকাল ল্যাঙ্গুয়েজে বললাম, টি শার্ট, পোলো শার্ট, এগুলো খুব ইজিলি বানাতে পারবেন। এই ফুল সেটআপটা আপনাদের ল্যাবেই আছে, এবং হচ্ছে আপনারা দেখছেন কিনা জানি না, 10 ব্যাচের ওরা বানাইছিল ওদের ক্লাসে, নিজেদের গেঞ্জি নিজেরা কাপড় কিনে কেটে সেলাই করে বানাইছিল। যে হাসান একটু আগে আসলো, সে হচ্ছে এগুলো করছে, সাহায্য করছিল। আচ্ছা, তো এটাই হচ্ছে মানে এটাই মূল আলোচনাটা যে মার্চেন্ডাইজিং কেন সবার জন্য সার্বজনীন করা হয়েছে।
এবং প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এই সাবজেক্টটাও সার্বজনীন কেন করা হয়েছে? প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলটা সার্বজনীন করা হয়েছে, ওই সাবজেক্টে কি পড়া হয়ে গেছে? না, এই সেমিস্টার আছে। ওইটা কে নিচ্ছে? আচ্ছা, খেয়াল নেই। তো প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এইটা হচ্ছে তাদের জন্য যারা আইতে জব করবে। ওইটা ধরেন তামিম পড়বে বা আপনার মেজর কি অ্যাপারেল? না না, আপনার ইয়ার এই যে আমি স্যার আপনি আই ও হ্যাঁ মনে বলছিলেন কোন ইউনিভার্সিটিতে যাও? রাইজিং গ্রুপ। আচ্ছা, তো ওই যে উনি যেমন ইয়ার্ন, এখন উনি যদি চিন্তা করে একটা লেটার লাইফে গিয়ে যে আমি সুইচ করব, তো উনি কিন্তু প্রচুর পরিমাণে অপশন পাবে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, মার্চেন্ডাইজিং আর হচ্ছে আই, এগুলোতে সার্কুলার বেশি থাকে। এই জন্য এই সাবজেক্টগুলো সার্বজনীন করে দেওয়া হয়েছে, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল আর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং, যাতে যে কেউ হচ্ছে অন্য মেজরের হয়েও এই সব জায়গায় জব করতে পারে। এটা হচ্ছে ওইটা মানে প্রথমে যেটা বলতেছিল তার আনসার। আর তারপরে কি আমরা এই সাবজেক্টে মোটামুটি হচ্ছে এই যে যারা মার্চেন্ডাইজার বা যারা অ্যাপারেল বিজনেসের সাথে জড়িত আছে তাদের নিজেদের বিজনেস অবজেক্টিভ কি এবং স্ট্র্যাটেজি কি এগুলোর বেসিক সম্পর্কে আলোচনা করব। আর এখানে ফ্যাশন নিয়ে অনেক কিছু আলোচনা হবে। আগে আপনাদের ফ্যাশন নিয়ে একটা আলাদা কোর্স ছিল, এখন সেই কোর্সটা আর নাই, আপনাদের এই কারিকুলামটা এই কারিকুলামে ওই কোর্স রাখা হয় নাই। তো ফ্যাশনের কিছু আলোচনা মার্চেন্ডাইজিংয়ে চলে আসছে, ফান্ডামেন্টালস অফ ফ্যাশন মার্কেটিং, ফ্যাশন ডিজাইনিং এন্ড ফ্যাশন ট্রেন্ড, এই যে এগুলো। রোল অফ মার্চেন্ডাইজিং এটা আমরা হয়তো সেপারেট ভাবে পড়বো না। মার্চেন্ডাইজিং একটা বড় চ্যাপ্টারের ভিতরে এই জিনিসগুলো সব চলে আসবে, যে অবজেক্টিভ, স্ট্র্যাটেজিক্স, রোল অফ মার্চেন্ডাইজিং, আর্ট অফ অর্ডার নেগোসিয়েশন, মার্চেন্ডাইজিং এর প্ল্যানিং, ওই যে টিএনএ বলছিলাম, টাইম এন্ড অ্যাকশন প্ল্যান, কনজাম্পশন এন্ড কস্টিং, এগুলো কিন্তু একবার হলে আপনারা বেসিকে পড়ছেন, এখানে মার্চেন্ডাইজিং এ আবার পড়বেন, যাতে মানে ইন্ডাস্ট্রিতে যখন যাবেন তখন যাতে একদম এক্সপার্ট হয়ে বের হন। এই যে কনজাম্পশন এন্ড কস্টিং নিয়ে বেসিক আইডিয়া যাতে থাকে, এটা এই কোর্সে ইনশিওর করা হবে। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সোর্সিং স্ট্র্যাটেজি ও মার্চেন্ডাইজিং চ্যাপ্টারের ভিতরেই থাকবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকুতে ক্লোজ করতেছি।